This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিষয়টা উদ্বেগ বাড়াচ্ছে তা হচ্ছে আনসারুল্লাহ বাংলা টিম। এই বাংলাদেশ আবহে জঙ্গি অনুপ্রবেশের ঘটনা তো বাড়ছে, তার মধ্যেই এই আনসারুল্লাহ বাংলা টিমের আরও দুজনকে এই মুহূর্তে গ্রেপ্তার করা হয়েছে এমনটাই তথ্য আমরা পাচ্ছি। কিন্তু কোথা থেকে গ্রেপ্তার করা হলো, তারা ঠিক কোথায় কোথায় ছড়িয়ে রয়েছে, কিভাবে তারা জাল বিস্তার করছে এবং তাদের থেকে ঠিক কি কি উদ্ধার করা গেছে, সমস্যাটা নিয়ে বিস্তারিত জানবো। আমাদের প্রতিনিধি সুজয় আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সুজয়। তনিষ্ঠা, দেখো যে নতুন করে দুজনকে গ্রেফতার করেছে আসাম এসটিএফ, তাদের নাম, একজনের নাম আব্দুল জাহির শেখ আর একজনের নাম সাব্বির মৃধা। এই আব্দুল জাহির শেখ এবং সাব্বির মৃধা দুজনকেই আসামের কোকরাঝাড় জেলা থেকে গ্রেফতার করা হয়েছে এবং আব্দুল জাহির শেখ তাকে গ্রেফতার করার পর তার দেখানো একটি ডেরায় তদন্তকারীরা হানা দেয় এবং সেখান থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র এবং আইইডি তৈরির সামগ্রী সরঞ্জাম তারা বাজেয়াপ্ত করতে সক্ষম হন এবং আসাম পুলিশের বক্তব্য যে একটা বড়সড় নাশকতার ছক বানচাল করা সম্ভব হয়েছে এই টেরার মডিউলটাকে গ্রেফতার করার ফলে। এবং এখনও পর্যন্ত আসাম পুলিশ বা আসাম এসটিএফের হেফাজতে এখনও পর্যন্ত এই মডিউলের মোট 10 জন, অর্থাৎ এই দুজনকে গ্রেফতার নিয়ে 10 জন হলো। কিন্তু এর নেটওয়ার্ক বা এর জাল যে হারে ছড়াচ্ছে, কারণ ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ, আসাম এবং কেরলের নাম জড়িয়েছে এবং আরও একাধিক রাজ্যে, দক্ষিণ ভারতে আরও একাধিক রাজ্যে তাদের জড়িয়ে থাকার একটা সম্ভাবনা বা লিড মিলেছে তদন্তকারীদের কাছে। সুতরাং তাতে আরও একাধিক রাজ্যে তাদের জাল ছড়িয়ে থাকার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, যা দেশের পক্ষে এবং আমাদের রাজ্যের পক্ষেও একটা বড়সড় চিন্তার ভাঁজ ফেলেছে, গোয়েন্দাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। তাই ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ থেকে বেঙ্গল এসটিএফের একটা টিম আসামে তারা পৌঁছে গিয়েছেন। আসামে তারা এই যে এবিটি মডিউলের যে 10 জন গ্রেফতার হয়েছে তাদেরকে জেরা করে তারা জানার চেষ্টা করছে যে পশ্চিমবঙ্গের কোথায় কোথায় তারা জাল বিস্তার করেছিল, জাল ছড়িয়েছিল, সেটা জেনে তাদের কাছ থেকে যেমন এই রাজ্যে আর কোথাও কোনো এবিটি জঙ্গি ছড়িয়ে রয়েছে কিনা সেটা তারা জানার চেষ্টা করছে। যৌথ উদ্যোগে জঙ্গিদেরকে যাতে অনুপ্রবেশ রোখা যায় এবং জঙ্গিরা কোথায় কোথায় জাল বিস্তার করছে সেই বিষয়টা জানার চেষ্টা করা হচ্ছে। অনেক ধন্যবাদ তোমাকে। UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. সাম্প্রতিক অতীতের দিকে যদি আমরা চোখ ফেরাই তাহলে দেখব জঙ্গি লিঙ্ক ব্যাংকদের দাপাদাপি ক্রমশই বেড়েছে এই রাজ্যে। আর এবার আনসারুল্লাহ গোষ্ঠী, জঙ্গি গোষ্ঠীকে নিয়ে রীতিমতো চিন্তার ভাঁজ গোয়েন্দাদের কপালে। 7 রাজিকে গ্রেফতার করা সম্ভব হলো। দক্ষিণ ভারতে আরও 4 জঙ্গি গা ঢাকা দিয়ে রয়েছে বলে সূত্রের খবর এবং তেমনই চাঞ্চল্যকর তথ্য এই মুহূর্তে গোয়েন্দা মারফত যে উঠে আসছে সেগুলি এসে পৌঁছেছে TV9 বাংলার হাতে। আরেকটু বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সিজার মণ্ডল। সিজার, গোয়েন্দাদের তরফে যে রিপোর্ট পেশ করা হয়েছে বা প্রকাশ করা হয়েছে সেখানে আর কি কি তথ্য আছে? এই 4 জন কোথায় গা ঢাকা দিয়েছে বা এদের কি পরিচয়? দেখো, সাদরাদিকে জিজ্ঞাসাবাদ করে যেটা জানা গেছে এর আগে একাধিক বাংলাদেশি আনসারুল বাংলা টিমের সদস্য এবং প্রশিক্ষিত সদস্য সেরকম বেশ কয়েকজন ঢুকেছে। আরও স্পেসিফিক্যালি বলতে গেলে 4 জন তারা বেশ কয়েক মাস আগে ঢুকেছে এবং তারা দক্ষিণ ভারতের কোনো এক জায়গায় রয়েছে এমনটাই প্রাথমিকভাবে জানা গেছে। তাদের কি মোডাস অপারেন্ডি পাওয়া যাচ্ছে, জানা যাচ্ছে সাদরাদির সঙ্গে তাদের একজনের যোগাযোগ হয়েছিল, তার নাম হচ্ছে আবদুল্লাহ। সেই আবদুল্লাহ এই রাজ্যে একাধিকবার এসছে। মূলত ফারহান ইসরাক বলে এই মডিউলগুলোর নিয়ন্ত্রণ যার হাতে, জাসিমউদ্দিন রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ, যে একবার নিজেও এসছিল মুর্শিদাবাদে এবং এই মডিউলগুলোকে সে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ তার কথা মতো এই মডিউলগুলো চলে। তার সঙ্গে বৈঠক করতে আবদুল্লাহ এসেছিল এবং সেই তার পরবর্তীতে যখন পাথরখাদান এলাকায় মিনারুল শেখকে সঙ্গে নিয়ে সাদরাদি গিয়েছিল বিস্ফোরক আনতে বা বিস্ফোরকের বন্দোবস্ত করতে, সেই সময়ও আবদুল্লাহ এসছিল। এবং সেখান থেকে একটা বিষয় স্পষ্ট যে মোডাস অপারেন্ডি এখন পর্যন্ত গোয়েন্দারা পাচ্ছেন, সেখানে সাদরাদি, মিনারুল, আব্বাস এবং অসমে গ্রেপ্তার হওয়া বাকি 8 জন, এরা প্রত্যেকে একটি মডিউল বলে মনে করা হচ্ছে। আপাতত তোমাকে ধন্যবাদ সিজার। এই মডিউলের দেখো তনিষ্ঠা আর চয়নিকা, এই যে জঙ্গি আবহ, সেই জঙ্গি আবহের মধ্যে আরও কি তথ্য পাচ্ছি আমরা? রাজ্যের বিরোধী দলনেতা তিনি নাকি জঙ্গি নিশানায় বিস্ফোরক রিপোর্ট দিয়ে সতর্ক করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। বাংলাদেশের 2টি জঙ্গি সংগঠনের টার্গেট শুভেন্দু অধিকারী। সেন্ট্রাল ইন্টেলিজেন্স রিপোর্ট অনুযায়ী বাংলাদেশি জঙ্গি সংগঠন হরকত উল জিহাদ আল ইসলাম এবং হিজবুত তাহির। 26শে ডিসেম্বরের মধ্যে হামলার ছক রয়েছে তাদের। 3 বাংলাদেশি জঙ্গিকে শুভেন্দুর উপর হামলার দায়িত্ব দেওয়া হয়েছে বলেও রিপোর্ট গোয়েন্দা সংস্থার।
যাদের কাজ তারা তাদের বলবে করবে, আমার কাজ আমি করব। তবে এর আগে সিপিএম আক্রমণ করেছে, তৃণমূল আক্রমণ করেছে, এখন জঙ্গিরা করতে চাইছে। আগে জনগণ প্রোটেকশন দিয়েছে, এখন জনগণ প্রোটেকশন দেয়। কারোর ওপরে হামলা হওয়াটা বাঞ্ছনীয় নয়, কারোর ওপরে। এখন শুভেন্দু অধিকারীর উপর হামলা হবে কি হবে না, আমার ওপরে হবে কি হবে না, বা অন্য কারোর ওপরে হবে কি হবে না, সেটা কেন্দ্রীয় গোয়েন্দা যারা খবর দিয়ে তারা জানবে। এটা আমাদের পক্ষে বলা সম্ভব নয়। জঙ্গিদের টার্গেট শুভেন্দু অধিকারী এই তথ্য যখন সামনে আসছে তখন আবার বিস্ফোরক দাবি করলেন অর্জুন সিং। তিনি বলছেন আইডি বিস্ফোরণে শুভেন্দুকে খুনের ছক এবং শুভেন্দুর কোনো সভায় হামলা চালানো হতে পারে আশঙ্কা অর্জুন সিং এর। এর পিছনে 2-3 জন আইপিএস জড়িত, এমনটাও দাবি করেছেন বিজেপি নেতা। স্টেট এজেন্সি যেটা করে ওই রাস্তাগুলোকে যেখান থেকে ওনার মুভমেন্ট আছে আগে থেকে তারা ফরকাস্ট করে, কেন যে তারা আগে থেকে জানে এই ফরকাস্ট করার পরে আইডি ব্লাস্ট হতে পারে, স্প্রে ফেলে মেরে কোনো পাবলিক প্রোগ্রামে আছেন উনি, স্প্রে ফেলে দেওয়া যেতে পারে। দুনিয়ার নতুন পোর্টাল হয়েছে, যারা ওই পোর্টাল সেজে বা ফলস বুম বানিয়ে তারা কিন্তু ওনার কাছে পৌঁছে গিয়ে ওনার উপরে অ্যাটাক করতে পারে। এইটা ব্যাপকভাবে কিন্তু হতে পারে, এটা আমি আপনাকে বলছি। সেন্ট্রাল এজেন্সিকে স্টেট এজেন্সির উপরে ভরসা করা দরকার নেই, ওনার প্রোটেকশন বাড়ানো দরকার আছে। একমাত্র এখন এই মুহূর্তে 2026 ইলেকশনের আগে যদি মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারকে মারিয়ে দিতে পারেন তাহলে মমতা ব্যানার্জি পবারা হয়ে যাবে। আর মমতা ব্যানার্জি নিজের শত্রুকে নাশ করার জন্যে সমস্ত রকম জিহাদি সংগঠন থেকে উনি হাত মিলিয়ে নিয়েছেন, এটা প্রমাণ আছে।